Good morning, every one of you. I welcome all of you to my platform, Excellence Your Destination. সহজ, সরল, সুস্পষ্ট এবং সর্বাঙ্গীন ইংরেজি শেখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইওর ডেস্টিনেশনে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যেটা পড়ব সেটা হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল শেখাতে যে আমাকে রিক্যাপিচুলেশন করতে হচ্ছে অফ হোয়াট উই হ্যাভ অলরেডি স্টাডিড। যখন রেগুলার এবং ইররেগুলার ভার্ব ফর্মসগুলো আমি তোমাদের শিখিয়েছিলাম, দেয়ার আই টট ইউ অল দিস ভার্ব ফর্মস, বেস ফর্ম, পাস্ট ফর্ম V2, past participle form V3, present participle form V4 and S বা ES that is V5. আজকে আমাদের কনসার্ন হলো past participle. This is the concern. এবং আজ যেহেতু আমরা past participle পড়ব, তোমরা দেখতেই পাচ্ছ বেসিক বা বেস ফর্ম যেটা আছে লাইক নো, এর past tense হলো নিউ বা past ফর্ম হলো নিউ, past participle ফর্ম হলো known. আমি এই দুটোকে ছেড়েই দিচ্ছি বিকজ টুডে উই আর গোয়িং টু কনসেন্ট্রেট অন দিস। সো আমাদের বেস ফর্ম নো হলে তার পাস্ট পার্টিসিপল নোন, সিং এর পাস্ট পার্টিসিপল সাং, রাইট এর পাস্ট পার্টিসিপল রিটন, বেন্ড এর পাস্ট পার্টিসিপল বেন্ট, ট্রাই এর পাস্ট পার্টিসিপল ট্রাইড, ড্র পাস্ট পার্টিসিপল ড্রন। এগুলো তোমাদের আমি আগেই শিখিয়েছিলাম। সো এই যে ভার্বের একটি ফর্ম, তাহলে পাস্ট পার্টিসিপল কাকে বলে? সাধারণভাবে আমরা যাকে ভার্বের V3 ফর্ম বলে জানি তাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। পাস্ট পার্টিসিপল একটা ভার্ব ফর্ম যেটা টিপিক্যালি এক্সপ্রেসেস আ কমপ্লিটেড অ্যাকশন। যখন আমরা সেন্টেন্সে কোনো কমপ্লিটেড অ্যাকশনকে এক্সপ্রেস করব, কমপ্লিটেড অ্যাকশন এটাকে এক্সপ্রেস করে এই পাস্ট পার্টিসিপল। কোনো কমপ্লিটেড অ্যাকশনকে এক্সপ্রেস করে অর এ স্টেট, একটা কমপ্লিটেড স্টেট বা অ্যাকশনকে স্টেট করে। বাট সামটাইমস কখনো কখনো দে ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর ইভেন অ্যাজ এ নাউন। তো এটা একটা কমপ্লিটেড অ্যাকশন এক্সপ্রেস করে এবং একে আমরা পাস্ট পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ এবং ইভেন নাউন হিসাবেও পেতে পারি সেন্টেন্সে। সো while I teach you about the past participle, I will beforehand wrap this one. আমি এটাকে ড্র করেছিলাম শুধু তোমাদের দেখানোর জন্য যে বেস ফর্ম যেমন নো থাকলে সেটা নোন, সিং থাকলে সাং, রাইট থাকলে রিটন। এই বেসিক আইডিয়াটা তোমাদের রাখতে হবে যে পাস্ট পার্টিসিপল কাকে বলে সেটা তোমরা জানলে। এবারে আমি তোমাদের দেখাবো সেন্টেন্সে এই পাস্ট পার্টিসিপলের ব্যবহার কিভাবে হয়। আমি তোমাদের বললাম যে কোনো কমপ্লিটেড অ্যাকশনকে এক্সপ্রেস করবার জন্য পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। এছাড়া দে আর ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ অর ইভেন নাউন। দেখো পাস্ট পার্টিসিপল ব্যবহার হয় বেসিক্যালি পারফেক্ট টেন্স গঠনে। পারফেক্ট টেন্স, আমি আসবো পারফেক্ট টেন্স কোনগুলোকে বলে এবং সেগুলো সম্বন্ধে ডিটেলে আমরা আলোচনা করব। তো পাস্ট পার্টিসিপল ইউজ হয় পারফেক্ট টেন্স গঠনে, প্যাসিভ ভয়েস গঠনে। প্যাসিভ ভয়েস তোমরা জানো না, আমি সামান্য একটু আইডিয়াও দিয়ে দেবো while I am explaining that। অ্যাডজেক্ট হিসাবে ইউজ হতে পারে, নাউন হিসাবে ইউজ হতে পারে, কোনো কাজ কেন করা হয়েছে বা কোনো ঘটনা কেন ঘটলো এগুলো বোঝানোর জন্য পাস্ট পার্টিসিপল ইউজ হয়। আর কিছু কন্ডিশনস আছে, কন্ডিশনাল অ্যান্ড হাইপোথেটিক্যাল সেন্টেন্সেস যেগুলো থাকে, অর্থাৎ শর্ত সাপেক্ষ যে সমস্ত কথাবার্তা বা কাল্পনিক শর্ত সাপেক্ষ কথাবার্তা, সেগুলোতে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করি। নাও আই রাইট ডাউন স্লোলি ওয়ান বাই ওয়ান। এই যে তোমাদের আমি 6টা পয়েন্ট বললাম যে কোথায় কোথায় আমরা পাস্ট পার্টিসিপলের ব্যবহার করি। নাম্বার 1 পারফেক্ট টেন্স গঠনে, নাম্বার 2 প্যাসিভ ভয়েস গঠনে, নাম্বার 3 অ্যাডজেক্টিভ হিসাবে, নাম্বার 4 নাউন হিসাবে, নাম্বার 5 কেন কোনো কাজ করা হয় বা কোনো একটি ঘটনা ঘটলো কেন সেটা বোঝানোর জন্য, এবং নাম্বার 6 ইন কন্ডিশনাল অ্যান্ড হাইপোথেটিক্যাল সেন্টেন্সেস, শর্ত সাপেক্ষ বা কাল্পনিক শর্ত সাপেক্ষ সেন্টেন্সে। এই 6টি ক্ষেত্রে আমরা
পাস্ট পার্টিসিপলের ব্যবহার করি। এবারে একটি একটি করে আমি তোমাদের বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে বুঝিয়ে দেব পাস্ট পার্টিসিপলের ব্যবহার। সো আই wrap this up. I think before that you take a screenshot and write down in your notebook so that পরে তোমরা এটাকে রেফার করতে পারবে। পাস্ট পার্টিসিপলের ব্যবহার সম্পর্কে আমি তোমাদের বললাম 6টি ব্যবহার। তার মধ্যে প্রথমটি হলো পারফেক্ট টেন্স গঠনে। পাস্ট পার্টিসিপলের ব্যবহার সকল প্রকার পারফেক্ট টেন্স গঠনে। আমি তোমাদের বলেছি পারফেক্ট মানে হচ্ছে আ কমপ্লিটেড অ্যাকশন, একটা কাজ শেষ হয়েছে এরকম বোঝাতে পারফেক্ট ইউজ করা হয়। এবার এই পারফেক্ট টেন্স 3 ধরনের আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। আমি তো তোমাদের টেন্সের ক্লাস এখনো নিইনি, কিন্তু পাস্ট পার্টিসিপলের ব্যবহার এই টেন্সগুলোতে বোঝানোর জন্য আমি ততটুকুই তোমাদের টেন্স বোঝাচ্ছি যতটা আমার এই পাস্ট পার্টিসিপলের ব্যবহার বোঝাতে প্রয়োজন হবে। এটাকে বাংলায় বলা হয় পুরা ঘটিত বর্তমানকাল। পুরা ঘটিত বর্তমান কাল তার মানে কি, আগে ঘটনা ঘটে গেছে তাই পুরা ঘটিত বর্তমান কাল। আগে ঘটনা ঘটে গেছে কিন্তু তার ফল বা প্রভাব এখনো চলছে, এই রকম বোঝাতে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়, এটাকে বলা হয় পুরা ঘটিত বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং এটা ইউজ হয় সাধারণত কোনো কাজ হয়ে গেছে এবং তার ফল এখনো বর্তমান আছে। যেমন আমি যদি বলি সে WBCS পরীক্ষায় পাশ করেছে, এবারে তার পাশ করা হয়ে গেছে, সে পরীক্ষা দিয়েছিল, পাশ করা হয়ে গেছে, কিন্তু তার ফলটা বর্তমান রয়েছে, অর্থাৎ সে যে পাশ করেছে তার রেজাল্ট ইজ এক্সিস্টিং, রেজাল্ট শেষ হয়ে যায়নি। এই ধরনের সেন্টেন্সে আমরা এগুলোকে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং এটা চিহ্নিত করবার একটা উপায় আছে, কিভাবে বাংলায় সেন্টেন্সগুলোকে দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি সেন্টেন্সে ক্রিয়ার সাথে আছো, আছি, আছা, ই আছে, ই আছো, ই আছি এইরকম থাকে, অর্থাৎ আছো, আছি এরকম, আছে, আছো, আছো, আছি, আছে, ই আছে, ই আছো বা ই আছেন, এই ধরনের শব্দগুলো যখন থাকে তখন তোমরা বুঝবে যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। এইমাত্র আমি বললাম হি হ্যাজ পাস WBCS এক্সামিনেশন, সে WBCS এক্সামিনেশন পাস করেছে, এছে। দেখো আমি এরকম বলতে পারি এছে, বা ভালো বাংলায় বললে সে WBCS পরীক্ষা পাস করিয়াছে, ই আছে, তখন আসছে ই আছে, ই আছে। এইরকম আছে, ই আছে এই ধরনের শব্দ দিয়ে যদি ক্রিয়া বা ভাবটি সম্পন্ন হয়, শেষ হয়, তখন বুঝতে হবে এটা একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে WBCS পরীক্ষা পাস করেছে, এই করেছে এছে হয়েছে, যখনই হবে আমাদের বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফর্মুলা, যে গঠনটা কেমন হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো প্রথমে হবে সাবজেক্ট, ফার্স্ট আসবে সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ, হ্যাজ বা হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে আসবে হ্যাজ বা হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা হলো গঠন ফর অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বোধক সেন্টেন্সে। আর যেগুলো নেগেটিভ সেন্টেন্স, দেখো এটা হচ্ছে হ্যাঁ বোধক বা পজিটিভ সেন্টেন্স লিখছি। নেগেটিভ সেন্টেন্স প্রায় একই রকম, সাবজেক্ট অর্থাৎ আই
অর উই এরকম। এবারে হ্যাজ বা হ্যাভ, তারপরে একটা নট, তারপরে একটা পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট। এটা হলো না বোধক বা নেগেটিভ যে সমস্ত সেন্টেন্স থাকে সেইগুলোর জন্য দিস ইজ দ্য স্ট্রাকচার। এবারে আমি বুঝিয়ে দিচ্ছি স্ট্রাকচার মানেটা কি। দেখো আমি বলেছি সে WBCS পরীক্ষায় পাস করেছে বা করিয়াছে। আমরা প্রথমেই বুঝলাম আছে ইয়াছে দিয়ে যে এটা একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? পাস্ট পার্টিসিপলের একটি ব্যবহার। কিরকম ভাবে ব্যবহার? সে, তার মানে দ্যাট ইজ সাবজেক্ট, তাহলে আমি লিখলাম হি। এবারে হি এর পরে হ্যাজ হবে না হ্যাভ হবে। আমি তোমাদের আগেই শিখিয়েছিলাম যে সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, হি, শি, ইট, এরকম সিঙ্গুলার যদি হয় থার্ড পারসন, অর দি ডগ, কাউ, এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ। ফার্স্ট পারসন মানে আই উই, তাহলে আই বা উই। সেকেন্ড পারসন কি আছে? ইউ, বা এনি প্লুরাল নাম্বার, এনি প্লুরাল। আর বাকি সব দুনিয়ার সমস্ত কিছু যদি প্লুরাল হয় তখন হ্যাভ। এবারে দেখো হি, তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি এর পরে কি হবে? হ্যাজ, তাই না? হি, শি, ইট এগুলোর পরে হ্যাজ। যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ, হি হ্যাজ। এবারে আমি কি বলেছি? হ্যাজ বা হ্যাভের আমি হ্যাজ বসিয়েছি। এবার পাস্ট পার্টিসিপল, পাস করা, ভার্বটা হলো পাস করা। তাহলে পাসের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? পাস, পাস্ট, পাস্ট। পাস্ট টেন্স অফ পাস্ট, পাস্ট পার্টিসিপল অফ পাস্ট। তাহলে হি হ্যাজ পাস্ট WBCS examination. হি হ্যাজ পাস WBCS এক্সামিনেশন। দেখো হিটা হলো সাবজেক্ট, হ্যাজ আমার এখানে বসলো হ্যাজ বা হ্যাভ এর মধ্যে, পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব হলো পাস্ট, আর অবজেক্ট হলো হি হ্যাজ পাসড হোয়াট? না WBCS এক্সামিনেশন। সো দিস ইজ দ্য অবজেক্ট। এই স্ট্রাকচারে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করব। এবারে এইখানে দেখো এই যে পাস্টটা, এটা হলো, এটা কি হচ্ছে? এটা হচ্ছে পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আমি এটাকে লিখতে পারি পাস্ট পার্টিসিপল। আমি তো এখানে তোমাদের দেখালিনি যে পাস্ট পার্টিসিপল করতে হবে, অর্থাৎ ব্যবহার হচ্ছে পাস্ট পার্টিসিপলের ইন দিস টেন্স। এবারে আমি এরকম বলতে পারি হি হ্যাজ নট পাস WBCS এক্সামিনেশন, তখনও পাস্ট পার্টিসিপলের ব্যবহার হলো। আমি আমার কাজ শেষ করিয়াছি বা শেষ করেছি। এবার যেই আমি আমার কাজ শেষ করিয়াছি, ইয়াছি, ইয়াছো বা আছি, আছো এরকম হলো, তখনই বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমার সেই স্ট্রাকচার, আমি মানে আই, আই এর পরে কি হবে? হ্যাজ বা হ্যাভ। তো আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে হ্যাভ হবে। আমি আমার কাজ করিয়াছি, আই হ্যাভ ডান, ডু, ডিড, ডান, পাস্ট পার্টিসিপল, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। ওকে, এখানে ডানটা হলো পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপলের ব্যবহার হচ্ছে ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি কি বলেছি যে পাস্ট পার্টিসিপলের ব্যবহার সকল প্রকার পারফেক্ট টেন্সে হয়। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি দুটো এক্সাম্পল দিয়েছি, আর একটা এক্সাম্পল দিয়ে আমি এটাকে এন্ড করব। ধরো এরকম হলো যে আমি চিঠি লিখেছি, মানে আমি চিঠি লিখেছি বা লিখিয়াছি, তাই না? তার মানে এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো আমি লিখেছি, এখানে দেখবার বিষয় তোমাদের আমি আগে বলেছিলাম, এখন আর একবার আমি বলে দিচ্ছি। দেখো প্রেজেন্ট মানে হচ্ছে এই যে বর্তমান কাল, যেখানে আমি দাঁড়িয়ে আছি তোমাদের কথা বলছি, দিস ইজ দি প্রেজেন্ট। ওকে, দিস ইজ দি প্রেজেন্ট। এর পিছনে যে আগে সময়টা চলে গেছে সেটা হলো পাস্ট, পরে যে সময় আসবে সেটাকে আমরা বলি ফিউচার। এবারে আমি যে সেন্টেন্সগুলো বলছি, ধরো আমি আমার কাজ করেছি, এই কাজটা এক্ষুনি হয়নি,
আগে কখনো এখানে বা এখানে বা এখানে আগে কখনো হয়েছে, কিন্তু তার ফল বর্তমান আছে। এখনো আমার সেই কাজ যেটা আমি করেছি সেটা কাজ হয়েই আছে, তার ফল বর্তমান রয়েছে, সেই জন্য এবং আছো এটা দিয়ে তোমরা বুঝতে পারছো দিস ইজ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমি নেক্সট স্যাম্পল একটা এক্সাম্পল দিয়ে এটাকে এন্ড করব, সেটা হচ্ছে আমি চিঠি লিখেছি। আমি চিঠি লিখেছি বা লিখি আছি, এটা দিয়েই তোমরা বুঝতে পারছো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমি লিখি আছি, লেখা ইংরেজি রাইট, তার পাস্ট পার্টিসিপল হবে রিটন, কিন্তু আই এর পরে হ্যাজ বা হ্যাভ বসবে। তো আই এর পরে সবসময় হ্যাভ বসে। আই হ্যাভ রিটন, WRITTEN, আই হ্যাভ রিটন দি লেটার, চিঠিটি। এখানে দেখো, এখানে সাবজেক্ট হলো হ্যাজ বা হ্যাভ হলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো, তারপরে অবজেক্ট হলো। অর্থাৎ সকল প্রকার পারফেক্ট টেন্স গঠনের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি তোমাদের এক্সাম্পল দিলাম। নাও আই উইল গো ফর পাস্ট পারফেক্ট টেন্সে কিভাবে পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে সেটা শেখাবো। সো বিফোর আই রাব আপ, ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট। ওকে, এবারে আমরা যেটা শিখতে যাচ্ছি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। টেন্সের সময় আমি তোমাদের ইন ডিটেল এগুলো পড়াবো, বাট এখন তো আমি তোমাদের পাস্ট পার্টিসিপল বোঝানোর জন্য, পাস্ট পার্টিসিপলের ব্যবহার কেমনভাবে এই টেন্সগুলোতে হয়েছে সেটা বোঝানোর জন্য টেন্সকে একটু করে বোঝাতে হচ্ছে। তো পাস্ট পারফেক্ট টেন্স, এই পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে যেখানে আমাদের পাস্ট পার্টিসিপলের ব্যবহার হয়? সেটা হলো অতীতে, মানে ধরো এইটা হচ্ছে আমার জিরো টাইম, অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। এই টাইম লাইন যদি আমি একটা ড্র করি, এখানে কোনো একটা সময় একটা কাজ হয়েছে, দেয়ার ওয়াজ সাম ওয়ার্ক ডান অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। আর একটা কাজ এরকম জায়গায় হয়েছিল, ওয়ার্ক 1, আর এটা হচ্ছে ওয়ার্ক 2, দুটো কাজ হয়েছে। যখন আমরা অতীতে দুটো কাজ শেষ হয়েছে, তাদের মধ্যে যেটা আগে ঘটেছে, তাহলে কোনটা আগে ঘটেছে? এটা আগে ঘটেছে, এটার ক্ষেত্রে আমার পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে, এবং পরের কাজটার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট, মানে সিম্পল পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। আমি যখন তোমাদের টেন্স পড়াবো ইনডেফিনিট, আমি যখন তোমাদের টেন্স পড়াবো ইন ডিটেল পড়াবো, বাট নাও ইউ নো দ্যাট দিস ইজ আ সিম্পল পাস্ট, আর এটা হলো পাস্ট পারফেক্ট। প্রথম যে কাজটা হয়েছিল সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট ইউজ হবে, এবং পরেরটার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ আমরা এরকম বলতে পারি, অতীতকালে বা পুরনো সময়ে দুটো কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যেটি পরে ঘটেছে সেটা সিম্পল পাস্ট টেন্স হয় বা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আর বাংলায় কি করে তোমরা চিনবে যেটা এটা পাস্ট পারফেক্ট টেন্স কিনা? যদি কোনো শব্দের শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, লে, লাম, ল, লেন এই ধরনের শব্দ দিয়ে শেষ হয় ভার্বটা, তখন সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমি এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। আর একটা বলে দিই, আচ্ছা আমি একবার এটা কয়েকটা লিখে দিচ্ছি অতীতের ঘটনা, বা যেমন ছিল, ছিলাম, ছিলে, ছিল, ছিলাম, ছিলে, বা ল, লেন এই ধরনের যখন থাকবে তখন বুঝবে এটা পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, ছিল, ছিলাম, ছিলে, ল, লেন, তে, তাম এই ধরনের সেন্টেন্স যখন সেন্টেন্সে থাকবে, আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো আমি এরকম বললাম, আমি কাজ করার আগে সে বাড়ি এলো বা বাড়ি আসলো। আমি কাজ করার আগে সে বাড়ি আসলো বা এলো, আমরা এলোও বলতে পারি। এবারে লো, লেন, লো, আসলো, এই লো, হ্যাঁ আসলো, লো, ল এরকম। আমি কাজ করার আগে সে বাড়ি আসলো, কোন কাজটা আগে হলো?
আমি কাজ করার আগে সে বাড়ি আসলো, দুটো ঘটনা। আমি একটা কাজ করেছি, তার আগেই সে বাড়ি চলে এসছে, তার মানে তার বাড়ি আসাটা আগে হয়ে গেছে। অর্থাৎ সে বাড়ি আসলো, এটা আগে হয়েছে। তারপরে হয়েছে আমি কাজ করেছি, এটা হচ্ছে তার পরের ব্যাপার। এরকম ক্ষেত্রে এই আগে যেটা হয়েছে এইখানে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবারে দেখো, তোমরা দেখেছো যে একটি সেন্টেন্সের দুটো পার্ট, একটা আগে হয়েছে একটা পরে হয়েছে। একে ইংরেজিতে লিখতে গেলে আমাদের স্ট্রাকচার বা গঠন, কিভাবে আমরা এই সেন্টেন্সটা লিখবো তার একটা স্ট্রাকচার না জানলে আমরা কখনো লিখতে পারবো না। এর আগে যেমন আমি তোমাদের স্ট্রাকচার শেখালাম, ঠিক তেমনি সেটা হচ্ছে প্রথম যে সেন্টেন্সটা আমি লিখবো ফার্স্ট সাবজেক্ট, প্রথম সেন্টেন্সটার সাবজেক্ট, তারপরে আসবে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপলকে আমি পিপি বলে লিখছি, প্লাস এবারে আসবে সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। ওকে, পাস্ট পার্টিসিপল কিন্তু আর হচ্ছে না, ভার্বের পাস্ট প্লাস তারপরে বাকি যে সেকেন্ড অবজেক্ট, যেটা সেকেন্ড অবজেক্ট যেটা হবে। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো এইটা যেটা আছে, আমি কাজ করার আগে সে বাড়ি এলো, তাহলে সে বাড়ি এলো আগে হয়েছে, তাহলে সেটা আমি কি লিখবো? হি। এবারে সাবজেক্টের পরে আমার বলছে হ্যাড লিখতে হবে, তাহলে হি হ্যাড। আসলো, আসা, হি হ্যাড কাম, কেম, কাম। ওকে, কামের এই যে কাম মূল V1 ভার্ব যেটা হচ্ছে V1 ফর্মে, কাম পাস্ট টেন্সে হচ্ছে কেম, V2 তে কেম আর V3 তে আবার কাম। ওকে, তাহলে হি হ্যাড কাম। কোথায় এলো? না বাড়িতে এলো। হি হ্যাড কাম হোম। সে বাড়ি এলো আমি কাজ করার আগে, তাহলে বিফোর। আগে হলো তাহলে বিফোর। আমি কাজ করা, আই ফিনিশড। দেখো এই ফিনিশড, এই ফিনিশডটাকে ফিনিশড মানে পাস্ট ফর্ম এসছে, বিফোর আই ফিনিশড ওয়ার্ক। ঠিক আছে, হি হ্যাড কাম হোম বিফোর আই ফিনিশড ওয়ার্ক। আমি বিফোর আই ফিনিশ হতে পারে বা বিফোর আই কমপ্লিটেডও হতে পারে, COMPLETED। তার মানে কি হলো, এই হিটা দেখো আমি এই যে স্ট্রাকচারটা লিখেছি, প্রথমে ফার্স্ট সাবজেক্ট, তাই না, এক সাবজেক্ট, তারপরে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল অফ কাম। ওকে, তারপরে প্লাস হচ্ছে আবার এই সাবজেক্ট, দ্যাট ইজ দ্য সেকেন্ড সাবজেক্ট, প্লাস ফিনিশড মানে হচ্ছে পাস্ট ফর্ম, তারপরে হচ্ছে বাকি অংশটা। ওকে, আমি আরো একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এরকম বলছি, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই। আচ্ছা, এখানে আমার দেখার বিষয়, কেন আমি এটা শেখালাম তোমাদের। এখানে আই হ্যাড কাম, এই কামটা হলো পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এই পাস্ট পার্টিসিপলের ব্যবহার হয়েছে আমার পাস্ট পারফেক্ট টেন্সে, সেটা দেখানোর জন্য আমি এটা করেছিলাম। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই ছেলেটি গাছ থেকে পড়ে গেল। একটা ছেলে গাছে উঠেছিল আর নামতে পারছে না, দমকলকে খবর দেওয়া হলো, তারা এলো, সেই হিসাবে সেন্টেন্সটা বলা হচ্ছে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই ছেলেটি গাছ থেকে পড়ে গেল। আমি এটাকে একটু রাফ করছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও দ্রুত। এবারে আমি সেন্টেন্সটা লিখে ফেলি, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই ছেলেটি গাছ থেকে পড়ে গেল, গাছ থেকে পড়ে গেল। এবারে দেখো, উদ্ধারকারী দল পৌঁছেছে আর ছেলেটি গাছ থেকে পড়ে গেছে, দুটো ঘটনা। এই দুটো ঘটনার মধ্যে আগে কোনটা ঘটেছে? উদ্ধারকারী দল পৌঁছেছে, তার আগেই ছেলেটি গাছ থেকে পড়ে গেছে, তার মানে ছেলেটি গাছ থেকে পড়ে গেল, এটা হচ্ছে ঘটনা 1। আর উদ্ধারকারী দল পৌঁছলো, এটা হচ্ছে ঘটনা 2। তার মানে 1 নম্বর ঘটনাকে আমাকে পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে,
তো পাস্ট পার্টিসিপলের ফর্ম তোমরা জানো, ফার্স্ট সাবজেক্ট ছেলেটি গাছ থেকে পড়ে গেল, দি বয়, এবার আমি হ্যাড লিখবো, তাই না? ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাড, দি বয় হ্যাড। এবারে বলেছে পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, ছেলেটি গাছ থেকে পড়ে যাওয়া, পড়ে যাওয়া মানে ফল, মানে পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন। ফল তার পাস্ট টেন্স হচ্ছে ফেল, দ্যাট ইজ V2 ফর্ম, আর ফলেন হচ্ছে V3 ফর্ম। তো আমাকে V3 ফর্ম পাস্ট পার্টিসিপল লিখতে হবে, দ্য বয় হ্যাড ফলেন, কোথা থেকে? না গাছ থেকে, ফ্রম দি ট্রি, ফ্রম দি ট্রি। তাহলে দ্য বয় হ্যাড ফলেন ফ্রম দ্য ট্রি আগেই, বিফোর। এইবারে যে সেন্টেন্সটা আসবে সেটাতে পাস্ট পার্টিসিপল ইউজ হবে না, সিম্পল পাস্ট ইউজ হবে। উদ্ধারকারী দল পৌঁছানোর আগে, বিফোর দ্য রেস্কিউ টিম অ্যারাইভড। বিফোর উদ্ধারকারী দল মানে বিফোর দি রেস্কিউ টিম, RESCUE, রেস্কিউ টিম অ্যারাইভড। দেখো হ্যাড অ্যারাইভড লিখিনি কিন্তু, অ্যারাইভড মানে এটা হলো সিম্পল পাস্ট, এই অংশটা হলো সিম্পল পাস্ট। আর আগের যে অংশটা আমি এটা লিখেছিলাম এটা হলো পাস্ট পারফেক্ট, রাইট? এইখানে দেখো এই যে ফলেন, এই ফলেনটা হচ্ছে আমার ব্যবহার পাস্ট পার্টিসিপলের। অর্থাৎ আমি কি বলেছিলাম, পাস্ট পার্টিসিপল কোথায় কোথায় ব্যবহার হয় সেটা শেখবার জন্য আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে এইভাবে ইউজ হয়েছে। ঘন্টা পড়ার আগে তারা স্টেশনে পৌঁছালো। এগেইন আই উইল রাব ইট অফ, ইউ মে প্লিজ টেক এ স্ক্রিনশট কুইকলি। আমি বেশি করে তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ঘন্টা পড়ার আগে, স্টেশনে ঘন্টা পড়ে না ট্রেন আসার আগে, অনেকদিন আগের কথা আর কি বলা হচ্ছে, ঘন্টা পড়ার আগেই তারা স্টেশনে পৌঁছালো। ঘন্টা পড়ার আগেই তারা স্টেশনে পৌঁছালো। এবারে দুটো ঘটনা, একটা হচ্ছে ঘন্টা পড়েছে আর তারা স্টেশনে পৌঁছেছে। কোনটা আগে হয়েছে? না তারা স্টেশনে আগে পৌঁছেছিল, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, আর ঘন্টা পড়াটা হলো 2 নাম্বার। তাহলে তারা স্টেশনে পৌঁছালো, এটা আমার হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আমি এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করব। এবার পাস্ট পারফেক্ট টেন্সের আমার গঠন কি? প্রথমে সাবজেক্ট মানে তারা মানে দে, এবারে দের পরে তারপরে আমাকে হ্যাড লিখতে হবে, দে হ্যাড। পৌঁছালো মানে অ্যারাইভড দি স্টেশন, এই অংশটা হয়ে গেল। তারা স্টেশনে পৌঁছালো, দে হ্যাভ অ্যারাইভড, বা দে হ্যাড রিচড আমি লিখতে পারি, অ্যারাইভ বা রিচড, REACHED। দেখো অ্যারাইভ বা রিচ এটা হলো ভার্ব, অ্যারাইভ এর পাস্ট হলো অ্যারাইভড, পাস্ট পার্টিসিপল অ্যারাইভড। রিচ, রিচড, পাস্ট টেন্স হলো রিচড, পাস্ট পার্টিসিপল রিচড। অর্থাৎ আমরা এখানে সিম্পলি পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি, রাইট? অর্থাৎ পাস্ট পার্টিসিপলের ব্যবহার দেখাতে যে আমি তোমাদের এই টেন্সগুলো দেখাচ্ছি যে এই টেন্সগুলোতে কেমন ভাবে পাস্ট পার্টিসিপল ইউজ হয়। দে হ্যাড অ্যারাইভড দি স্টেশন অর রিচড দ্য স্টেশন। এবারে কখন পৌঁছলো? বিফোর, এবারে আগেই, তার মানে বিফোর। এবারে ঘন্টা পড়া, বিফোর দি বেল, ঘন্টাকে বলা হয় বেল, বেল হ্যাড রাং আমি কখনো লিখবো না, বিফোর দ্য বেল র্যাং। তা নাহলে আমি যদি পাস্ট পার্টিসিপল লিখতাম তাহলে হতো দ্য বেল হ্যাড রাং, হবে না। আমার সিম্পল পাস্ট লিখতে হবে দ্য বেল র্যাং, RANG। তোমরা জানো আমি একটু আগে এক্সাম্পলে তোমাদের দেখিয়েছিলাম রিং, র্যাং, রাং। এটা হলো পাস্ট পার্টিসিপল, এটা হলো সিম্পল পাস্ট, এটা হলো V1 ফর্ম, রাইট? আমার মনে হয় পাস্ট পার্টিসিপল আমি পাস্ট পারফেক্ট টেন্স আমি তোমাদের দেখালাম। নাও আই উইল গিভ ওয়ান অর টু কুইকলি, আই উইল গিভ ওয়ান অর টু এক্সাম্পলস অফ ফিউচার পারফেক্ট টেন্স। এবারে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপলের
ব্যবহার দেখব। এর আগে আমরা প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপলের ব্যবহার দেখেছি। ফিউচার পারফেক্ট টেন্সে এর গঠনটা কেমন হয়, ঠিক একইভাবে দুটো কাজ থাকে কিন্তু ভবিষ্যতের কাজ। যেমন আমি এক্সাম্পল লিখেই রেখেছি, তুমি আসার আগেই আমি বাড়ির কাজগুলো শেষ করে ফেলব। অর্থাৎ আমি ফেলবো, কোনো কিছু হবে, তার মানে এটা হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যতে ঘটবে। সেখানেও কিন্তু দুটো কাজ রয়েছে, একটা হচ্ছে আমি বাড়ির কাজগুলো শেষ করে ফেলবো, আর একটা হলো তুমি আসার আগে। এর মধ্যে কোনটা আগে হচ্ছে? আগে আমি বাড়ির কাজ শেষ করে ফেলছি, তারপর তো আসবে। তার মানে আমি বাড়ির কাজগুলো শেষ করে ফেলবো, দিস ইজ নাম্বার 1। আর তুমি আসার আগেই, তুমি আসা, এটা হয়ে গেল 2। অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সটা আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হবে, এবং ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হলো প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। জেনারেলি ইউ ইউজ উইল হ্যাভ, দিস ইজ মোর কমন। শ্যালগুলো ইউজ হয় লিগাল ব্যাপারে বা অন্যান্য। আমি যখন মোডাল ভার্ব পড়াবো তখন তোমাদের এটা বুঝিয়ে দেবো শ্যাল কখন ইউজ হয়, উইল কখন ইউজ হয়। জেনারেলি তোমরা উইলটাকে ইউজ করতে পারো। তো শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ফর্ম, তারপরে বিফোর, কোনো কিছু আগে ঘটছে তাহলে বিফোর, তারপরে প্রেজেন্ট বা ফিউচার সিম্পল টেন্স। এবারে বুঝিয়ে দিচ্ছি। তাহলে তুমি বাড়ির কাজ, আমি বাড়ির কাজ শেষ করে ফেলবো, তার মানে আই। এবারে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, আমি লিখছি উইল হ্যাভ, আই উইল হ্যাভ, শেষ করে ফেলা, I will have finished. ফিনিশের পাস্ট পার্টিসিপল হলো finished. I'll have finished the household work. বাড়ির কাজগুলোকে বলে household work. Works. W-O-R-K-S. W-O-R-K-S. I will have finished the household works. এবারে আসবে before. এবারে এলো before, এই যে আমি শিখেছি before। বিফোর তুমি আসার আগে। এবারে দু রকম ভাবে এটাকে করা যেতে পারে, বিফোর ইউ উইল কাম বা বিফোর ইউ কাম। এই জন্য বলা হয়েছে যে প্রেজেন্ট বা ফিউচার সিম্পল টেন্স, বিফোর ইউ কাম, বিফোর ইউ কাম এটাও হতে পারে, বা বিফোর ইউ উইল কাম এটাও হতে পারে। ঠিক আছে, বাট জেনারেলি অ্যাকসেপ্টেবল ইজ বিফোর ইউ কাম। So, I will have finished the household works before you come. আরেকটা এক্সাম্পল দিই, দেখো এর মধ্যে এই যে I will have finished, এটা হলো past participle, অর্থাৎ past participle আমি ফিউচার পারফেক্ট টেন্সেও ইউজ করেছি। আর একটা আমি দেব, সেটা হচ্ছে বাবা বাড়ি আসার আগেই মা খাবার তৈরি করে ফেলবে। এই জায়গাটা লিখছি আমি, বাবা বাড়ি আসার আগেই মা খাবার তৈরি করে ফেলবেন। এবার খাবার তৈরি করে ফেলবেন বা ফেলবে এগুলো হয়ে গেল ফিউচার টেন্সে। দুটো ব্যাপার, বাবা বাড়ি আসার আগে আর মা খাবার তৈরি করে ফেলবে তারও আগে। তাহলে মা খাবার তৈরি করে ফেলবে, দিস উইল বি ফিউচার পারফেক্ট টেন্স, এবং বাবা বাড়ি আসা এই নাম্বার 2 এটা হয়ে যাবে সিম্পল ফিউচার বা সিম্পল প্রেজেন্ট। তা মা খাবার তৈরি করে ফেলবেন, মাদার উইল হ্যাভ, মাদার সেম উইল হ্যাভ, খাবার তৈরি করেন প্রিপেয়ার, প্রিপেয়ার প্রিপেয়ার্ড প্রিপেয়ার্ড, পাস্ট পার্টিসিপল হলো প্রিপেয়ার্ড। মাদার উইল হ্যাভ প্রিপেয়ার্ড দি ফুড বিফোর, বাবা বাড়ি আসার আগেই, এই জন্য আগেইটা লিখলাম বিফোর, বিফোর ফাদার কামস হোম, বিফোর ফাদার উইল কাম হোম বা বিফোর ফাদার কামস হোম। বিফোর ফাদার কামস হয়ে গেল, কারণ ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট করতে গেলে কামস হোম। বা এটাকে আমি লিখতে পারি বিফোর
ফাদার উইল কাম হোম, এটাও হতে পারে। ঠিক আছে, সো এই স্ট্রাকচারে আমি দেখলাম এই যে প্রিপেয়ার্ড যেটা, এটাই হয়ে গেল আমার পাস্ট পার্টিসিপল। তো এইভাবে আমরা দেখলাম ফিউচার পারফেক্ট টেন্সেও আমাদের পাস্ট পার্টিসিপলের ব্যবহার হয়েছে। সো ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট। আমি আরো দুই একটা এক্সাম্পল তোমাদের দেব, বাট বিফোর দ্যাট ইউ টেক আ স্ক্রিনশট। অতীতে বা আগে কোনো কাজ বা ঘটনার সম্ভাবনা বা অনুমান এরকম বোঝাতেও আমরা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। যেমন আমি যদি বলি সংবাদটা তুমি শুনে থাকবে, ধরো এরকম আমরা বলি না অনেক সময়, সংবাদটি তুমি শুনে থাকবে, সংবাদটি তুমি শুনে থাকবে, এরকম যখন হবে তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। কিরকম? ইউ উইল হ্যাভ, ইউ তুমি শুনে থাকবে, সো ইউ উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, আমি বলেছি উইল হ্যাভ ইউজ করবে। ইউ উইল হ্যাভ শোনা, এটা হচ্ছে ভার্ব। ইউ উইল হ্যাভ হিয়ার এর HEARD হার্ড, এটা হলো পাস্ট পার্টিসিপল। ইউ উইল হ্যাভ হার্ড দি নিউজ, তুমি সংবাদটি শুনে থাকবে, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নিউজ। আমরা বলি চিঠিটা তুমি পেয়ে থাকবে, ইউ উইল হ্যাভ রিসিভ দ্য লেটার, তুমি চিঠিটা পেয়ে থাকবে, ইউ উইল হ্যাভ রিসিভড, এটাই হয়ে গেল পাস্ট পার্টিসিপল, RECEIVED, রিসিভড দি লেটার। বাই দেন, বাই দ্য এন্ড, অ্যাট 10 AM, এরকম যখন আমরা বলবো তখনও কিন্তু আমাদের পাস্ট পার্টিসিপলের ইউজ হয়। যেমন আমি একটা বলছি, ধরো এরকম 10টার মধ্যে আমরা কাজটা শেষ করে ফেলবো। ধরো একটি সেন্টেন্স, 10টার মধ্যে আমরা কাজটি শেষ করে ফেলবো, এরকম কথা আমরা অনেক সময় বলি না, শেষ করে ফেলবো। 10টার মধ্যেই আমরা কাজটা শেষ করে ফেলবো। উইল হ্যাভ কমপ্লিটেড দি ওয়ার্ক, উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমরা কাজটি শেষ করে ফেলবো। উই এর পরে উইল হ্যাভ আমি শিখিয়েছি, তারপরে পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব উইল হ্যাভ কমপ্লিটেড, কি না দি কাজ, দি ওয়ার্ক, বাই 10 o'clock, 10টার মধ্যে আমরা কাজটা শেষ করে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছ পাস্ট পার্টিসিপলের ব্যবহার আমরা টেন্সে দেখলাম। এবারে আমরা দেখব ভয়েসে, প্যাসিভ ভয়েসে কিভাবে পাস্ট পার্টিসিপলের ব্যবহার হচ্ছে। আমাদের সেকেন্ড যে পয়েন্ট যেখানে আমাদের পাস্ট পার্টিসিপলের ব্যবহার, সেটা হলো সকল প্রকার প্যাসিভ ভয়েস গঠনে। এবারে প্যাসিভ ভয়েস, ইউ মে নট নো অ্যাবাউট দি ভয়েস, তো প্যাসিভ ভয়েস বোঝাটা তোমাদের পক্ষে মুশকিল, বাট এটা তো ভয়েসের ক্লাস নয়, দ্যাট উইল বি আ সেপারেট ক্লাস। কিন্তু এটা বোঝবার জন্য, পাস্ট পার্টিসিপলের ব্যবহার বোঝবার জন্য আমি তোমাদের হালকা করে প্যাসিভ ভয়েসটা বুঝিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে ভয়েসটা কি। ভয়েসকে বাংলায় বলা হয় বাচ্য। বাচ্য মানে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। কোনো ভার্বকে প্রকাশ করার যে ভঙ্গিমা তাকে বলে বাচ্য বা ভয়েস। যখন কর্তা নিজে কাজটি করে, অর্থাৎ সাবজেক্ট সে নিজে কাজটা করছে, তখন এটাকে বলে অ্যাক্টিভ ভয়েস। আমাদের দেখতে হবে যে কর্তা নিজে কাজটি করছেন না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে সেই সেন্টেন্স ভার্বের অ্যাক্টিভ ভয়েস। যদি কর্তা নিজে কাজটি করছে এরম হয়, সেখানে কি স্ট্রাকচার হয়, যেমন দুটো ভয়েস হয়, বুঝতে পেরেছ? একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। আমাদের কনসার্ন হলো প্যাসিভ ভয়েস, বাট স্টিল অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা আমি বলছি সাবজেক্ট প্লাস, যখন অ্যাক্টিভ ভয়েস হবে তখন তার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যখন আমি যদি বলি আই
ডু দি ওয়ার্ক। এখানে দেখো আই হলো সাবজেক্ট, ডু হলো ভার্ব, ওয়ার্ক হলো অবজেক্ট। এখানে সাবজেক্ট নিজে কাজটা করছে, আই ডু দ্য ওয়ার্ক। যখন সাবজেক্ট নিজে কাজ করে না, অর্থাৎ যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ করে না বরঞ্চ অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, সেই সেন্টেন্সকে বলা হয় ভার্বের প্যাসিভ ভয়েস। সেই সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। অর্থাৎ আই ডু দ্য ওয়ার্ক, এবার ওয়ার্ক হলো অবজেক্ট, আমি লিখলাম দি ওয়ার্ক ইজ ডান বাই মি। এইগুলোকে বলে প্যাসিভ ভয়েস। কেন বলে প্যাসিভ ভয়েস? এই জন্য বলে যে কর্তা নিজে কাজটি করেনি, বরঞ্চ কর্তার উপরে কাজটি চাপিয়ে দেওয়া হয়েছে। In the passive voice, the past participle is always a key component. এটা সবথেকে important component indicating an action that has been done to the subject. একটা সাবজেক্টের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কাজটা, সে ডাইরেক্টলি কিন্তু সাবজেক্ট কাজটা করছে না, সেইখানে এই past participle এর ব্যবহার হয় in the passive voice। এবারে দেখো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কেমন হয়। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার আমি খুব একটা এক্সপ্লেন করলাম না, বিকজ আওয়ার কনসার্ন ইজ দ্য প্যাসিভ ভয়েস। এখানে প্রথমেই আসবে অবজেক্ট, স্ট্রাকচার হবে প্রথমেই অবজেক্ট। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, ওকে, প্রথমেই এলো অবজেক্ট, তারপরে আসবে বি ভার্ব। বি ভার্ব, বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো আসবে। তাহলে প্রথমে অবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3 ফর্ম। ওকে, অবজেক্ট, বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, বা এটা হচ্ছে জেনারেল, আমি তোমাদের শেখাচ্ছি। ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই, প্লাস একটা বাই হবে, প্লাস সাবজেক্ট হবে। অবজেক্ট, বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই একটি সাবজেক্ট। ওকে, যেমন আমি যখন বলেছি, দেখো দি ওয়ার্ক ওয়াজ ডান, ইজ বা ওয়াজ, এখানে ইজ ছিল, দি ওয়ার্ক ইজ ডান বাই মি। এখানে দেখো দি ওয়ার্ক ইজ দ্য অবজেক্ট, আই ডু দি ওয়ার্ক। এখানে দেখো আমি কাজটি করি, কে করে কাজ? আই, তাহলে হয়ে গেল সাবজেক্ট। আই ডু দি ওয়ার্ক, আমি কি করি? ওয়ার্ক, হয়ে গেল অবজেক্ট। এই জন্য ওয়ার্কটা হলো, দি ওয়ার্ক হলো অবজেক্ট। অ্যাম, ইজ, আর আমি তোমাদের বলছি বি ভার্ব হবে, অর্থাৎ এটা হচ্ছে বি ভার্ব। তারপরে দেখো পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, ডু, ডিড, ডান। ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান, সো দিস ইজ দ্য ইউজ অফ পাস্ট পার্টিসিপল। তারপরে হলো বাই, তারপরে হলো সাবজেক্ট। সাবজেক্টের অবজেক্ট ফর্ম, সাবজেক্টের অবজেক্ট ফর্ম আমি তোমাদের শিখিয়েছিলাম, আই হলে মি হয়, রাইট? আই হলে মি হবে, তো সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তো দি ওয়ার্ক ইজ ডান বাই আই হয় না, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। ওকে, হির, হিম হবে, হিয়ের, হিম হবে, ওকে, দের, দেম হবে, এগুলো অবজেক্ট ফর্ম। এগুলো যখন আমি তোমাদের প্রোনাউন শিখিয়েছি তখন তোমাদের এগুলো শিখিয়েছিলাম। এটা হলো সাবজেক্ট ফর্ম, আর এটা হচ্ছে অবজেক্ট ফর্ম। এবারে দেখো টেন্স অনুযায়ী না, এই রুলগুলো এটা ডিফারেন্ট। এই যে ভয়েস চেঞ্জের মানে প্যাসিভ ভয়েস যে হবে, টেন্স অনুযায়ী কিন্তু এটা আলাদা। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হলো অবজেক্টের সাবজেক্ট, অ্যাম, ইজ, আর, অবজেক্টের সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট। ধরো আমি যদি বলি আই প্লে ফুটবল, এটা হলো অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, আই প্লে ফুটবল, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ, তার কারণ কর্তা নিজে কাজটা করছে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এবারে একে যখন আমি প্যাসিভ করব তখন আমার সিস্টেম কি আছে? প্রথমে অবজেক্ট, আই প্লে ফুটবল, ফুটবল হচ্ছে অবজেক্ট, তাহলে ফুটবল, FWT BALL, ফুটবল সিঙ্গল, তাহলে ফুটবল। বি ভার্ব ইজ হবে, ফুটবল ইজ, যদি অনেকগুলো হতো তাহলে আর হতে পারতো, ফুটবল ইজ প্লে। এবারে ফুটবল ইজ প্লের পাস্ট পার্টিসিপল হলো
প্লেড, PLAYED, প্লেড, তারপরে বাই, তারপরে আই এর অবজেক্ট ফর্ম হলো মি, তারপরে বাই মি। সো ফুটবল ইজ প্লেড বাই মি, এখানে এই প্লেডটা হলো পাস্ট পার্টিসিপল। তো ভয়েসের মধ্যে পাস্ট পার্টিসিপলের ব্যবহার যে হচ্ছে এটা বোঝা যাচ্ছে। দেখো টেন্স অনুযায়ী এই ভয়েসের ফর্মুলাগুলো একটু আলাদা আলাদা হয়। আমি এখন যেটা তোমাদের দেখালাম এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। এবারে কি এটা যেহেতু ভয়েসের ক্লাস না, I will not complete all the types of tenses, but one or two types of tenses সেখানে ভয়েসের যে অ্যাপ্লিকেশন, যেভাবে প্যাসিভ ভয়েস তৈরি হয়, সেখানে পাস্ট পার্টিসিপল যে ইউজ হচ্ছে সেটাই আমি দেখানোর জন্য চেষ্টা করছি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? আমি করছি, যাচ্ছি, খাচ্ছি, বলছি, এই ধরনের আই এম প্লেইং ফুটবল, আই এম গোয়িং টু মার্কেট, এগুলোকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তোমরা জানো যে সেন্টেন্সগুলো কেমন হয়। সে আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। আই এম প্লেইং ফুটবল। এবারে দেখো এখানে ডাইরেক্ট সাবজেক্ট কাজ করছে, তাই না? সাবজেক্ট বলছে আমি ফুটবল খেলছি, তো এটা অ্যাক্টিভ ভয়েস। প্রেজেন্ট কন্টিনিউয়াসটি ছে, ছি এরকম সেন্টেন্স যেগুলো হবে, ছ এগুলো দিয়ে শেষ হয়, সেগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, যেটা চলমান, এখন চলছে। এবারে এই ধরনের সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করবার নিয়ম হচ্ছে অবজেক্ট, প্রথমে অবজেক্ট আসবে, স্ট্রাকচার হচ্ছে প্রথমে অবজেক্ট, তারপরে ইজ বিং বা আর বিং বা এম বিং, যেমন অবজেক্ট হবে সেটা অনুযায়ী, প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, দ্যাট ইজ V3 ফর্ম, প্লাস সাবজেক্ট। এই হচ্ছে এটার ফর্মুলা। আমি তোমাদের একটু দেখালেই বুঝতে পারবে যে আই এম প্লেইং ফুটবল, তো এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল, তো আমি প্রথমেই অবজেক্টকে নিয়ে আসবো। তো ফুটবল, ফুটবল হচ্ছে একটা সিঙ্গেল জিনিস, তাহলে ইজ বিং, ফুটবল ইজ বিং। এবারে পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব প্লে, তাহলে প্লেইং এর প্লের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে প্লেড, ইজ বিং প্লেড। তারপরে আসবে বাই, একটা বাই হবে, এখানে একটা বাই হবে, এরপরে একটা বাই, তারপরে সাবজেক্ট, দ্যাট ইজ আই। এবারে এই সাবজেক্টের অবজেক্ট, দ্যাট ইজ মি, অবজেক্ট ফর্ম অফ দিস। ওকে, ফুটবল ইজ বিং প্লেড বাই আই হয় না, বাই মি। ধরো আমি যদি বলি হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, এটা হলো প্যাসিভ ভয়েস। ওকে, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। হি ইজ ইটিং রাইস, সে নিজে ভাত খাচ্ছে, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এর প্যাসিভ ভয়েস কি হবে? হি ইজ ইটিং রাইস, তো প্রথমেই আমাকে এই অবজেক্টটা লিখতে হবে, রাইস। ইজ হলে ইজ বিং। ওকে, রাইস ইজ বিং। ইট যেটা আছে এর পাস্ট পার্টিসিপল হবে এই ভার্বের ইটেন, EATEN, eaten. This is the past participle form of eat. Okay, rice is being eaten by he হয় না, by him. He এর object form হলো him, I এর object form হলো me. Okay, তো rice is being eaten by me, এখানে দেখো eatenটা হচ্ছে past participle. That is the way I have shown you the passive voice এ কিরকম ভাবে past participle-টা ইউজ হচ্ছে। এবারে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে এটা দেখিয়ে আমি ভয়েসে পাস্ট পার্টিসিপলের ব্যবহারটাকে এন্ড করব। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো আমি তোমাদের বলেছি। ধরো আমি যদি বলি হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। ওকে, হি হ্যাজ ইটেন রাইস,
সে ভাত খেয়েছে, এছে, আছি, আচ্ছা এরকম হয়ে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো সেক্ষেত্রে আমাদের কি ফর্মুলাকে চেঞ্জ করবার, প্রথমে আমরা অবজেক্ট লিখব, তারপরে প্রথমে আমাদের হয়ে যাবে অবজেক্ট, তারপরে হ্যাজ বিন বা হ্যাভ বিন, তারপরে আমাদের আসবে পাস্ট পার্টিসিপল ভি3, তারপরে আমাদের আসবে বাই, তারপরে সাবজেক্ট, বাই তারপরে সাবজেক্ট। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। দেখো প্রেজেন্ট পার্টিসিপল, আমি তোমাদের তিনটে টেন্সে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম যে প্যাসিভ ভয়েসে হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে, ডাইরেক্টলি সে খেয়েছে, ফলে ইট ইজ অ্যাক্টিভ ভয়েস। আমি বলেছি প্যাসিভ ভয়েসে আমাদের কিন্তু পাস্ট পার্টিসিপলের ব্যবহার আছে। এবারে আই উইল মেক ইট প্যাসিভ। দেখো কিভাবে, হি হ্যাজ রিটেন রাইস, অবজেক্ট হলো কি রাইস, তারপরে কি হ্যাজ বিন হ্যাভ বিন, রাইস তো একটা সিঙ্গেল, তাহলে রাইস হ্যাজ বিন। ওকে, রাইস হ্যাজ বিন, হ্যাভ বিন হবে না, অনেকগুলো চাল হলেও এটা একটাই বোঝায়। রাইস হ্যাজ বিন, ইটের পাস্ট পার্টিসিপল হবে ইটেন, ইএটিএন, রাইস হ্যাজ বিন ইটেন বাই, হি তো হবে না, হিম হবে, হি এর অবজেক্ট ফর্ম হলো হিম, রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম। তো এখানে দেখো এই ইটেন এটা হয়ে গেল আমার পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পার্টিসিপল কিন্তু এখানে ইউজ হয়েছে। কেউ যদি বলে আমি ফুটবল খেলেছি, এছি আচ্ছা হলে আই হ্যাভ প্লেড ফুটবল, সে বলবে আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। তো এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল লিখেছি আমি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি হবে, প্রথমে অবজেক্ট লিখব ফুটবল, এবারে ফুটবল হ্যাজ বিন, ফুটবল তো একটা জিনিস, ফুটবল হ্যাজ বিন প্লেড, প্লেড পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লেড বাই, আই তো হবে না, আই এর অবজেক্ট ফর্ম বাই মি। তাহলে এগুলো আমি দেখালাম যে প্যাসিভ ভয়েসে কিভাবে আমাদের পাস্ট পার্টিসিপলের ব্যবহার হচ্ছে। দি থার্ড ইউজ অফ পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ। পার্টিসিপল সরাসরি কোনো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আমরা আজকে যেহেতু পাস্ট পার্টিসিপল দেখছি, প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা আজকের ডিসকাশনে আনছি না। একটি নাউনের আগে একটি পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়ে কিভাবে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। দি ব্রোকেন উইন্ডো নিডস টু বি ফিক্সড। ধরো একটা এক্সাম্পল, দি ব্রোকেন উইন্ডো নিডস টু বি রিপেয়ার্ড। ওকে, ভাঙা জানলাটাকে রিপেয়ার করা দরকার বা মেরামত করা দরকার। এখানে দেখো দ্য ব্রোকেন উইন্ডো, এই ব্রোকেনটা ব্রেকের পাস্ট পার্টিসিপল বা ভি3 ফর্ম অফ ব্রেক, বিআর ইএকে ব্রেকের পাস্ট পার্টিসিপল। এবারে ব্রোকেনের পরে এই উইন্ডোটা হচ্ছে একটি নাউন, নাউনের আগে এই পাস্ট পার্টিসিপল বসে দিস ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? আমি উইন্ডো, এই নাউনটা কেমন উইন্ডো না ব্রোকেন উইন্ডো, অর্থাৎ এই নাউনকে ডেসক্রাইব করলেই, যখনই যা নাউনকে ডেসক্রাইব করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সো ব্রোকেন ইজ ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যান্ড ইউ নো ব্রোকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ব্রেক। তো এইভাবে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ আমরা কিন্তু পাস্ট পার্টিসিপলকে ইউজ করতে পারি। শি লুকস এক্সস্টেড আফটার দি লং ট্রিপ। শি লুকস exhausted after the long trip. She looks exhausted after the long trip. এই exhausted past participle form হলো exhausted। এই যে exhaustedটা, এটা কিন্তু describe করছে the state of being, কেমন অবস্থা।
না এক্সস্টেড অবস্থা, তার এক্সস্টেড অবস্থা, কোনো মানুষের দোষ গুণ অবস্থা পরিমাণ এই সমস্ত বোঝাতে কিন্তু অ্যাডজেক্টিভ হয়। তো ফলে এই এক্সস্টেডটা দিস ইজ অ্যাডজেক্টিভ অ্যান্ড অলসো দিস ইজ আ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ এক্সস্ট। এক্সস্ট থেকে এসছে এক্সস্টেড। সো এক্সস্টেড পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করেছি অ্যাজ অ্যাডজেক্টিভ। He was doing PhD under an experienced professor. The next example, she was doing PhD under an experienced professor. এবারে she was doing PhD, সে পিএইচডি করছিল আন্ডার অ্যান এক্সপেরিয়েন্স প্রফেসর, একজন এক্সপেরিয়েন্স প্রফেসরের আন্ডারে। এখানে দেখো এই প্রফেসরটা হচ্ছে নাউন। কেমন প্রফেসর? না এক্সপেরিয়েন্স প্রফেসর। প্রফেসরকে ডিসক্রাইব করছে এক্সপেরিয়েন্স, সো দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যান্ড এক্সপেরিয়েন্সের পাস্ট পার্টিসিপল হলো এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্সড, এক্সপেরিয়েন্সড। So V3 form is experience, so this is a past participle also and used as adjective. Frustrated people, frustrated people cannot do anything. Frustrated people মানে হতাশাগ্রস্ত লোকজন কিছুই করতে পারে না। ওকে, যদি কনস্ট্রাকটিভ না হয়, যদি শ্রম করতে না পারে, সবসময় হতাশায় থাকে, এমন লোকের দ্বারা কিছু হয় না। ফ্রাস্ট্রেটেড পিপল ক্যানট ডু এনিথিং। পিপলটা হলো নাউন। কেমন পিপল? না ফ্রাস্ট্রেটেড পিপল। সো এই ফ্রাস্ট্রেটেড শব্দটা পিপলকে ডিসক্রাইব করছে বলে দিস ইজ অ্যাডজেক্টিভ। অ্যান্ড ইউ নো ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেট, ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড। So this is a past participle form of frustrate. So past participle used as adjective in this sentence. তো আমরা দেখাচ্ছি past participle এর ব্যবহার as adjective, adjective রূপে, তাই না? The boiled egg was kept on the table. টেবিলের উপর বয়েলড এগটা রাখা হয়েছে। এবারে এগটা তোমরা জানো নাউন। কেমন এগ? না বয়েলড এগ। তাহলে নাউনকে ডেসক্রাইব করছে, সো দিস ইজ অ্যাডজেক্টিভ। আর বয়েল এগ পাস্ট পার্টিসিপল হচ্ছে বয়েলড, সো দিস ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ বয়েলড। তো আমরা দেখলাম পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপে ব্যবহারগুলো আমরা দেখলাম। এবারে আরো একটি ইম্পর্টেন্ট ব্যবহার আমরা পাস্ট পার্টিসিপলের পাই। কেন কোনো কাজ করা হলো বা কেন কোনো কিছু ঘটলো সেটা বোঝানোর জন্য পাস্ট পার্টিসিপলের ব্যবহার হয়। আমি কয়েকটা এক্সাম্পলস দিলে তোমরা সেটা বুঝতে পারবে। পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী আমরা আমাদের ভ্রমণ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। অনেক সময় এমন হয়। পারিপার্শ্বিক অবস্থা মানে কি? হয়তো খুব বৃষ্টি বা ঝড় হয়ে গেছে, আগে চারিদিকে জল, পাহাড়ে আমরা ঘুরতে যাচ্ছিলাম, এই সময় পাহাড়ে গেলে ল্যান্ডস্লাইড হতে পারে। তো তখন আমরা বলি পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী আমরা আমাদের ভ্রমণ স্থগিত করেছি। সেটাকে কেমন বলা হয়? given the circumstances, given the circumstances, we decided to postpone our tour. এই যে given the circumstances, পারিপার্শ্বিক অবস্থার জন্য, এইটাকে given, এই যে givenটা হচ্ছে past participle form of give, এবং এটাকে বলে past participle phrase। ওকে, তো past participle এর ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি। একটি past participle phrase রয়েছে যেখানে given
give, gave, given এই past participle এর ব্যবহার given the circumstances পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী we decided to postpone our tour আমরা আমাদের ট্যুর বা আমাদের ভ্রমণ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। তো হিয়ার ইউ ক্যান সি দ্য ইউজ অফ past participle। আরেকটা দিচ্ছি, আমার বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে, অনেক সময় বন্ধুরা আমাদের নানা রকম প্রভাব খাটায়, আমি কোচিং ইনস্টিটিউটে যোগ দিয়েছি। একটা কোচিং ইনস্টিটিউট, সেখানে ভালো পড়ানো হয়। তো আমার বন্ধুরা আমায় বলল, চল ওখানে খুব ভালো ইংরেজি পড়ানো হয়, লেট আস গো দেয়ার অ্যান্ড জয়েন দ্যাট কোচিং ইনস্টিটিউশন। I joined the coaching institute influenced by my friends. Influenced, E-N-C-E-D, influenced by my friends, F-R-I-E-N, influenced by my friend, I joined the coaching, C-O-A-C-H-I-N-G, coaching C-E-N-T-R-E center. So influenced by my friends, এই টোটালটা হচ্ছে একটি participle phrase, যার মধ্যে ইনফ্লুয়েন্সটা হচ্ছে past participle। সো past participle নিয়ে এই ফ্রেজটা তৈরি হয়েছে। সো ইনফ্লুয়েন্স শব্দটা হচ্ছে past participle এর ব্যবহার। ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স। ধরো আরেকটা বলছি, পুলিশ অফিসার দ্বারা পরিবেষ্টিত হয়ে ডাকাতরা সারেন্ডার করে দিল। ওকে, ডাকাতরা পুলিশ অফিসার দ্বারা পরিবেষ্টিত হয়ে বা পুলিশ অফিসাররা তাদের ঘিরে ফেলেছে, যার ফলে তারা সারেন্ডার করলো। সেটা আমরা এইভাবে লিখছি, সারাউন্ডেড বাই দি পুলিশ অফিসার্স, সারাউন্ডেড বাই দ্য পুলিশ অফিসার, by the police officers, the robbers gave up, আত্মসমর্পণ করল, gave up। তো সারাউন্ডেড বাই দ্য পুলিশ অফিসার্স এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এবার এই সারাউন্ডেডটা হলো পাস্ট পার্টিসিপল, সারাউন্ডেড। আর একটা লাস্ট দিয়ে দিচ্ছি, দেখো সাউথ ইন্ডিয়াতে বিজয়নগর বলে একটা জায়গা আছে, যেখানে অনেক রক কাট টেম্পলস আছে। রক কাট মানে পাহাড়, সেগুলো কেটে কেটে টেম্পলস বানানো হয়েছে। সেটা একটা সুন্দর স্থাপত্য। সেই যে টেম্পলগুলো, সেই রক কাট টেম্পলস দেখবার মতো বিষয়। বিজয়নগর বলে একটি জায়গা আছে, তো আমি সেইটা নিয়ে বলছি। রক কাট মন্দিরগুলোর জন্য পরিচিত বিজয়নগরে বহু দর্শনার্থী, বিজয়নগর প্রচুর দর্শনার্থীকে আকর্ষণ করে। এবার বিজয়নগর, সেখানে সবাই যায় কেন না, রক কাট মন্দিরগুলোর জন্য। ওই জায়গাটার পরিচিতি ওই রক কাট মন্দিরের জন্য। নন ফর ইটস রক কাট টেম্পলস, নন জানা যায়, যেটা KNOWN, নন for its rock cut temples. Vijayanagar, Bijayanagar, attracts many tourists, many tourists, known for its rock cut temples। এটা হলো পার্টিসিপল ফ্রেজ। এবং এখানে এই যে নোন দেখছো, KNOWN, নোন, নো, নিউ, নোন। নো হচ্ছে ভার্ব, V1 ফর্ম, নিউ হচ্ছে পাস্ট ফর্ম, আর নোন হচ্ছে পার্টিসিপল ফর্ম। তো এখানে দেখো কিভাবে পার্টিসিপল ফর্মের ব্যবহার হয়েছে। কেন কোনো কাজ করা হলো বা কোনো কিছু ঘটলো, কেন লোককে আকর্ষণ করছে না, নোন ফর ইটস রক কাট টেম্পল, রক কাট টেম্পলের জন্য। কেন রাবার্সরা গেভ আপ করছে বা আত্মসমর্পণ করছে, কারণ দে ওয়ার সারাউন্ডেড বাই দ্য পুলিশ। দেখো এখানে সব কারণগুলো দেয়া রয়েছে। আই জয়েন দ্য কোচিং সেন্টার, কেন না, ইনফ্লুয়েন্স বাই মাই ফ্রেন্ডস। তো কেন কোনো কাজ করা হলো বা কোনো কিছু ঘটলো, সেটা বোঝানোর জন্য আমাদের কিন্তু পাস্ট পার্টিসিপলের ব্যবহার রয়েছে। Frustrated by long waiting time,
রেলওয়ে রিজার্ভেশনের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, লাইন এগোচ্ছেই না, frustrated by the long waiting time, Kavita left the queue. কবিতা লাইন ছেড়ে চলে গেছে। ফ্রাস্ট্রেটেড, দেখো এই যে frustrated by long waiting time, এইটাই হচ্ছে ফ্রেজটা, এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। frustrated by long waiting time, Ravi left the QE লাইন ছেড়ে চলে গেছে। কেন না লং ওয়েটিং টাইম, সেই জন্য। তো এই ফ্রাস্ট্রেটেডটা, এটা হচ্ছে ফ্রাস্ট্রেট, তার পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে V3 ফর্ম। তো এইভাবে আমরা পাস্ট পার্টিসিপলের ব্যবহার করেছি। এবারে 5 নম্বরে আমি তোমাদের দেখাবো পার্টিসিপলস অ্যাজ নাউন্স। সো বিফোর আই wrap this up, you please take a screenshot. Okay, past participle can also be used as nouns. So this is the 5th use of the past participle that we are I'm going to explain to you now. আমি জাস্ট একটা দুটো এক্সাম্পলস দেবো এটার। আমরা অনেক সময় বলি the injured were taken to the hospital. They injured were taken to the hospital. একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে অনেক লোক আহত হয়েছিল, এবং তুমি বললে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। The injured were taken to the hospital. অনেক সময় আমরা এরকম বলি না the injured people were taken to the hospital, তখন বলা হয় the injured were taken to the hospital. A injured is equal to injured persons. তো person is a noun, তার আগে injured বসে সেটাকে অ্যাডজেক্টিভ করে ফেলে, এবং এই ইনজিওর্ডটা কিন্তু দেখো এই injured, এটা injured. So this injured here is a noun. The injured were taken to the hospital means injured persons were taken to the hospital. So this is the use of noun as past participle. So injured একটা past participle form, এবং that is used as a noun. আর একটা আমি এক্সাম্পল দিচ্ছি, অভিযুক্তরা দোষী না বলে আবেদন করেছিলেন। এরকম তো অনেক সময় হয়, বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। অভিযুক্তরা দোষী নয় বলে আবেদন করেছিলেন। যাদের অভিযুক্ত করা হয়েছে তারা বলেছে আমরা অভিযুক্ত নই। বাজারে ক্রেতা সুরক্ষার লোকজন বাজারে পৌঁছে গেছে, যে দেখেছে যে 400 টাকা জিনিসটা 425 টাকায় বিক্রি করছে, তারা ধরে তাদের এগেনস্টে কেস দিয়ে দিয়েছে। এবারে সেই অভিযুক্তরা বলছে না আমরা দোষী নই, আমরা তো এই রেটেই কিনেছি। তো সেই জন্য সেন্টেন্সটা এসেছে অভিযুক্তরা দোষী নয় বলে আবেদন করেছিলেন। তখন আমরা কি লিখব? দ্য অ্যাকিউজড প্লিডেড। দি অ্যাকিউজড মানে অভিযুক্তরা, দি অ্যাকিউজড ACCUSED, accused pleaded PLEADED, pleaded not guilty. The accused pleaded not guilty, তারা বলল যে আমরা দোষী নই। এখানে এই যে accused থেকে accused, তার মানে এটা হচ্ছে একটা past participle form of accuse, এবং এগুলো হচ্ছে নাউন। accused মানে the accused persons। ওকে, এইভাবে আমরা কিন্তু পাস্ট পার্টিসিপলের ব্যবহার অ্যাজ এ নাউনও করতে পারি। ওকে, 6 নাম্বার আমি তোমাদের বলেছিলাম ইন হাইপোথেটিক্যাল অর কন্ডিশনাল, ইন কন্ডিশনাল অ্যান্ড হাইপোথেটিক্যাল সেন্টেন্সেস পাস্ট পার্টিসিপলের ব্যবহার আছে। ইন কন্ডিশনাল অবলিক
hypothetical sentences শর্ত সাপেক্ষ যে সমস্ত সেন্টেন্সে কোনো শর্ত দেয়া থাকে শর্ত সাপেক্ষ আর একটা হাইপোথেটিক্যাল সেন্টেন্স মানে হচ্ছে কাল্পনিক শর্ত সাপেক্ষ আমি এক্সাম্পল দিলেই বুঝতে পারবে কাল্পনিক শর্ত সাপেক্ষ ওকে এইটার আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ইন কন্ডিশনাল অবলিক হাইপোথেটিক্যাল সেন্টেন্সেস কেমন ভাবে পাস্ট পার্টিসিপলের ব্যবহার হয়েছে আমি উপরে এটা লিখবো তো 5 নম্বর পয়েন্টটাকে আমি রাফ করব তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এটা কেমন হয় যেমন আমি বললাম ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার ইফ I had studied studied harder খুব শক্তভাবে যদি আমি পড়াশোনা করতাম if I had studied harder I would have passed the I would have passed the UPSC examination নাও এখানে দেখার কি if I had studied harder যদি আমি খুব কঠিনভাবে পড়াশোনা করতাম বা ভালোভাবে পড়াশোনা করতাম I would have passed আমি পাস করতাম the UPSC examination বা IAS পরীক্ষার জন্য যে এক্সামিনেশনগুলো হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস সেটা আমি পাস করতে পারতাম তো এখানে দেখো দিস ইজ আ কন্ডিশন অর্থাৎ কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষ একটি সেন্টেন্স যেখানে ইফ আই হ্যাড স্টাডিড এইটা হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল পিপি এবারে এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্সের একটা স্ট্রাকচার হয় ইফ প্রথমে থাকে ইফ প্লাস সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট plus had plus past participle বা V3 form of the verb correct if plus subject plus had plus past participle এবারে কমা দিয়ে আবার সাবজেক্ট তারপর would সাবজেক্ট would বা would have তারপরে আবার দেখো past participle or V3 form PP past participle বা V3 form রাইট তো এই স্ট্রাকচারটা যদি তোমরা জানো দেখো if সাবজেক্ট এখানে I had দেখো had past participle of the verb এই যে studied হলো past participle comma harder এরপরে আসছে এটা if I had studied harder comma I হলো subject would have এই would have তারপরে past participle form তারপরে যেটা অবজেক্ট আছে the UPSC examination আরেকটা एग्जांपल দিয়ে দিচ্ছি she could have won the race সে রেসটা জিততে পারত if she had practiced more ওকে তো আমি এইভাবে বলছি she could have won the race she could have won the race she could have won the race if she had practiced more if she had practiced more practiced এখানে more লিখে দিচ্ছি নাও এখানে দেখো she could have won the race she could have won এই ownটা হলো past participle সে জিততে পারত if যদি she had practiced সে প্র্যাকটিস করে থাকতো খুব বেশি
এই প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এটাও পাস্ট পার্টিসিপল ফর্ম। এরও একটা ফরম্যাট রয়েছে। এখানে কি আছে? সাবজেক্ট প্লাস কুড হ্যাভ। দেখো সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, আমি সিএইচ লিখছি, কুড হ্যাভ। ওকে, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ দি ভার্ব, দ্যাট ইজ বি3 ফর্ম, তারপরে কমা, তারপরে ইফ, আবার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল বি3 ফর্ম, তারপরে অবজেক্ট। ওকে, এই তো হলো এটার ফরম্যাট। এই ফরম্যাটে সেন্টেন্সগুলো তৈরি হয়। তো এটা হচ্ছে কন্ডিশনাল বা হাইপোথেটিক্যাল সেন্টেন্স। সেখানেও আমরা দেখতে পেলাম, এইখানে দেখো, ইফ আই হ্যাড স্টাডিড, দিস ইজ দ্য পাস্ট পার্টিসিপল। I would have passed, this is also past participle বা B3. She could have owned, past participle. Practiced, past participle. অর্থাৎ past participle এর ব্যবহার আমরা কন্ডিশনাল বা হাইপোথেটিক্যাল সেন্টেন্সে দেখতে পেলাম। এবং আজকে আমার ক্লাস কিন্তু এখানেই শেষ হলো। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে টু মেনি আদার স্টুডেন্টস যাদের আমার এই ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে। অ্যান্ড অবভিয়াসলি তোমরা কিন্তু আমার এই ক্লাস সম্বন্ধে তোমরা কিন্তু কমেন্ট লিখবে যাতে আমি বুঝতে পারি যে তোমাদের এই ক্লাস ভালো লেগেছে বা ভালো লাগেনি জানলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। আর ভালো যদি লেগে থাকে, ইউ মাস্ট টেল মি স্যার দ্য ক্লাস ওয়াজ গুড, তাহলে আমার ভালো লাগবে। Thank you very much for being with me for a long time. Thank you once again.